একটু অসুবিধা হলে বেশিক্ষণ হয়তো বলতে পারবো না, তবুও যতটা চেষ্টা করছি। আর এতক্ষণ ধরে বসেছিলাম, এত কিছু ঘটছে, আর আমার মানে যেটাকে হিন্দিতে বলে না কেমিক্যাল লোচা ব্রেনের, তো অনেক কিছু আমার মস্তিষ্কের মধ্যে ঘটে চলেছে, এক একটা জিনিস, আর সব ঘুরিয়ে ফেলছি। কি মানে কোনটা বলবো, কোনটা ছাড়বো, খেয়ে হারিয়ে ফেলতে পারি। আপনারা সাহায্য করবেন যদি কোথাও কোনো কিছু মিস করি, লিঙ্ক রাখতে। তবে একটা জিনিস আর বলার আগে, আরম্ভ করার আগে কয়েকটা কথা বলে নিই, যে এখন যেরকম অমিতাদিত্য ও আমার ভাতৃপ্রতিম, আমরা ছোটবেলায় একসাথে বড় হয়েছি, আশ্রমে খেলাধুলা করেছি, তো ওরকেই মাধ্যম করে নিয়ে মানে ওকে আমার সব কিছু বলার অধিকার আছে। তো সেই সুবাদে আমি একটা কথা বলতে চাইছিলাম, ও আরো সুবিধা করে দিল। আমি এখন বলতে পারবো ওকে ধরেই, যে এই যে সৎসঙ্গ আমরা করছি, সৎসঙ্গ আর ফাংশন, যেখানে স্টেজে গান বাজনা হয়, এটা আর এই সৎসঙ্গ, এই দুটোর মধ্যে কিছুটা তফাৎ আছে, এটা ধরে নিতে হবে। যে আমরা যখন সৎসঙ্গ করছি, সব কিছুই আমরা নিবেদন করছি ঠাকুরকে। এই যে দুটো কথা যদি বলতে পারি, তাহলে সেটাও আমার ভাবনা চিন্তা ঠাকুরকে নিয়ে, আমার কি মনে হয় আমি সেটাই বলবো। আমি আপনাদেরকে উপদেশ দেওয়ার জন্যে বা মানুষকে জ্ঞান দেওয়ার জন্যে একটাও কথা বলবো না। আমার মনের মধ্যে আমি যেটা বিশ্বাস করি, আমার যেটা ভালো লাগে ঠাকুরকে নিয়ে, আমি সেইটুকু বলার চেষ্টা করি। তো এই গান যখন হয় সৎসঙ্গে, তখন কে লিখেছে আর কে গেয়েছিল আর কি হয়েছিল সেটার তো প্রয়োজন নাই, সেটা ফাংশনে হয়, কোন স্টেজে হয়। এখানে আমি ঠাকুরের আরাধনা করছি আমার। কেননা আর একটা জিনিস বলি, গানগুলো যখন আরম্ভ হলো, আমার মনে হচ্ছিল যে আমি মাতৃ সম্মেলনে বসে নেই তো, কেননা 4টে থেকে মায়েদেরই সব শুনে যাচ্ছিলাম, তারপরে একটার পর একটা। তো আমি জানি না এই এলাকায় দাদাদের কন্ট্রিবিউশন কি অভাব, যে সব জায়গায় আমাদেরকে মাদেরকে টেনে আনতে হচ্ছে। আমরা এতই অপারগ যে বাইরেরও এর ঘরে ওর ঘরে যখন যেতে হচ্ছে ঠাকুরকে নিয়ে, তখনও আমার বাড়ির থেকে আমার মাকে পাঠাতে হচ্ছে, আমার সময় নেই, আমার ইয়ে নেই। তো এই জন্য বারবার বলি যে একটা হচ্ছে পরম পিতার সংস্কার, আর একটা হচ্ছে আমার অভ্যস্ত সংস্কার। অনেক কিছু করায় ঠাকুর ধরেও যদি সেই অভ্যস্ত সংস্কারেই যদি চলতে হচ্ছে, তাহলে আর ঠাকুরের লাভ। যে আমার চিন্তা, আমার কি ভালো লাগে সেটা না, আমার প্রিয়ের কি ভালো লাগে, আমার প্রিয় পরমের কি ভালো লাগে সেটা খুঁজতে হবে। যে আমার ঠাকুরের কি ভালো লাগে সেটা হচ্ছে কথা। তো সেইগুলো আমার মনে হলো যে সৎসঙ্গ যখন, তাহলে দাদাদের কি গায়কটা অভাব আছে আমি জানি না, এখানে যদি অভাব থাকে তখন ঠিক আছে যে মায়েরা এসে সাহায্য করে দিচ্ছেন আমাদেরকে, কিন্তু সৎসঙ্গ যখন, তখন এই কন্ট্রিবিউশনটা থাকা উচিত সব জায়গায়, বাড়ির দাদাদের যেখানে যেটা করা উচিত। আর এই ভাবটা, যেটা একটা কথা মনে হয়েছিল। আর একটা জিনিস যেরকম আরেকটা মনে হলো, আপনারা খারাপ পাচ্ছেন না তো আমি এরকম বলে ফেলছি। তো যাই হোক, আরেকটা জিনিস, যখন আমরা প্রার্থনা শেষ হলো, নাম করতে বসলাম, হ্যাঁ, তো নামের সময় একটা দাদা বললেন যে যার বাড়ির সৎসঙ্গ আছে সেই বাড়ির মঙ্গল প্রার্থনা, ভালো থাকুক, বেঁচে থাকুক। এখানেও আমার একটু খটকা লাগলো যে আমি যখন নাম ধ্যান করি, হ্যাঁ, ইভেন একটা কথা বলি, নাম ইনস্টিটিউশন, নাম হসপিটাল ছিল ঠাকুরের সেই সময়। বহু মানুষ যাদের অর্গ্যান হয়তো ঠিক আছে, শরীরের অঙ্গ,
কোনো কারণে হার্ট ব্লক হয়ে গেছে, হার্ট চোকড হয়ে গেছে, মৃত্যু হয়েছে, সেইগুলোকে ওই নামের ভাইব্রেশনে, তখন একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমের মধ্যে বসে নাম করে সেই স্পন্দনটা সঞ্চারিত করে তাকে আবার পুনর্জীবিত করা হতো। এরকম অনেক হয়েছে। এবার কথাটা হচ্ছে যে যারা বসে নাম করছেন তারা কি করছেন, তারা কি ভাবছেন, আমি ডিটেলস যদিও জানি না, তবে একটা ধারণা তো আসে চলতে চলতে। ঠাকুরের কথা, ঠাকুরেরকে আমি দেখিনি, কিন্তু ঠাকুরের সঙ্গ করা মানুষ, তার সেই পূত শরীরকে স্পর্শ করা মানুষ, তার গায়ের সেই সুবাস পাওয়া মানুষ, তাকে ঘরে পেয়েছি, আমার পরিবেশে পেয়েছি, যাদের কানমোলা, চর, শাসন, ভালোবাসা, প্রেম, প্রীতি, হাত ধরে চলানো দিয়ে আস্তে আস্তে বড় হয়ে উঠেছে। কিছুটা ওই তাদের ওই আবহাওয়ায়, সেই অ্যাটমসফিয়ারে যতটুকু বোধ হয়ে এসছে, সেটাতে বলতে পারি যে ওই নামের সময় যখন সবাই বসে আছেন, নাম করছেন, তখন কি ভাবছেন যে তুই বেঁচে ওঠ, তুই বেঁচে যা, তুই বেঁচে যা। এটা সেই নামের সময়, তার মানে সেই নামের নামের সাথে অনুরাগ রেখে নাম, তাহলে উদ্দেশ্য হচ্ছে যে আমার ভেতরের সেই নামের প্রতি অনুরাগ আর নামের স্পন্দন। তাহলে সম্পূর্ণ ওই কনসেন্ট্রেশন যখন হবে, একাগ্রতাটা যখন হবে, তখন সেই শক্তি মানে এনার্জি, যেটাকে আরেকটা কথায় আমরা বলতে পারি ইলেকট্রিসিটি, যখন কোনো গ্রিডে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, বড় বড় মানে ওই হাইড্রা প্রজেক্ট হোক বা সোলার প্রজেক্ট হোক, যেখান থেকে ওই ইলেকট্রিসিটি শুধুমাত্র তারা প্রডিউস করে, এরপরে যেখানে যেখানে টাচ করে ওই ওয়্যারের মাধ্যমে অটোমেটিক্যালি ইলেকট্রিসিটিটা সঞ্চারিত হয়ে যায়। কি জ্যোতির্ময় দাসের বাড়িতে ইলেকট্রিসিটি যাবে, সেজন্য গ্রিডে প্রোগ্রামিং হচ্ছে, হ্যাঁ, বা ধৃতিমান সিং এর বাড়িতে ইলেকট্রিসিটি যাবে, সেই জন্য আমার মতন করে ওই ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে, তা কিন্তু হয় না। তো সেরকমই নামের ভাইব্রেশন, নামের প্রতি অনুরাগ, তার প্রতি ভাবনা, তার প্রতি ভালোবাসা, এটাই হচ্ছে উদ্দেশ্য। তার বাই প্রোডাক্টে কি হবে? তুমি সৎ হও, তোমাকে দেখে হাজার হাজার লোক সৎ হবে। ঠাকুর তো একবারও বলেননি যে তুই হাজার হাজার লোককে সৎ করে দে। ঠাকুর বলেছেন হাজার হাজার লোকের দুঃখ, বেদনা, কষ্ট, সেইগুলোর নিরাময় কর, তার হাত হয়ে ওঠ, সেবা, শুশ্রূষা, ভালোবাসা, এইটা বলেছেন কাউকে সৎ করার জন্য। আর একটা কথা যেটা শুনলাম, যে এগুলো ভাবনাগুলো আসছে যে মানুষ তৈরি কারখানা, আমার মাথার মধ্যে একটা এই ব্যাপারটা এসেছিল। এই যে জ্যোতির্ময় দা, আমি কথাটা বলতে চাইছিলাম, জ্যোতির্ময় দা বলে দিয়েছেন। ঠাকুর বলছেন মানুষ তৈরি হয় না, মানুষ জন্মায়। তাহলে মানুষ তৈরি কারখানা কোথায় গেল? আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, আমি পাইনি ঠাকুরের কোথাও বলা যে মানুষ সৎসঙ্গ, মানুষ তৈরির কারখানা, আমি পাইনি। আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, আর ঠাকুরের কথার মধ্যেও কোথাও পাইনি যে মানুষ তৈরি। হ্যাঁ, মানুষ জন্ম কি করে হতে পারে? তো একটা আম হয়ে গেছে, আর সেটাকে আপেল করা যাবে না। তাহলে মানুষ তৈরি আবার কি? মানুষ জন্ম নেয়। হ্যাঁ, ওই মানুষ যা জন্ম নিয়েছে, যা বৈশিষ্ট্য নিয়ে, যা চরিত্র নিয়ে, যা তার ইনস্টিংক্ট নিয়ে জন্ম নিয়েছে, তার বেস্ট পোটেন্সিয়ালিটি, তার বেস্ট আউটপুট কি হতে পারে? সে আপেলের বীজ যখন পেয়েছি, আপেলই হবে, আম হবে না। তাহলে ওই বীজটা যখন পেয়েছি, তাহলে এই সিঙ্গুরের বীজ, এই মাটিতে বীজ লাগালে আপেল হবে, কিন্তু কি হবে? হয়তো মিষ্টি হলো না, টক হয়ে গেল, হয়তো দেখা গেল তার শেপ বিগড়ে গেছে, বিকৃত হয়ে গেছে। তাহলে এই আপেলের বীজ যদি লাগাতে হয়, তাহলে আমাকে ওই টিপিক্যাল ওই মাইনাস টেম্পারেচার বা ঠান্ডা 2-3 ডিগ্রি টেম্পারেচার, মানে নর্থে, কাশ্মীরে বা সিমলাতে গিয়ে ওই মাটি যদি লাগাই, তাহলে বেস্ট অ্যাপেল
আমি পেতে পারি। আবার আমের বীজ যদি পেয়েছি, তাহলে এবার ওই আমটাকে গিয়ে যদি আমি আবার লাগাই দিয়ে ওই মাইনাস টেম্পারেচারে সিমলায় গিয়ে বা কাশ্মীরে গিয়ে, তাহলে এই ল্যাংড়া আম পাবো না, এই স্বাদ পাবো না। তাহলে ওইটা লাগাতে গেলে আবার আমাকে এই মাটির খোঁজ করতে হবে। তাহলে ওই মানুষ যাতে ভালো জন্মায়, ঠাকুরের মিশনটা হচ্ছে সেইখানে। নেতাজি সুভাষচন্দ্র বোস যখন এসেছিলেন ঠাকুরের সাথে দেখা করতে, 2 বার তার সাথে দেখা হয়েছে ঠাকুরের সাথে। আপনারা সবাই জানেন ওই ঘটনাগুলো, অত বিস্তারিত যাচ্ছি না। তার বাবা মা ছিলেন ঠাকুরের দীক্ষিত, আর সেই সুবাদে তার ঠাকুরের প্রতি একটা শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল। 3টে জিনিস সব সময় ক্যারি করতেন নেতাজি নিজের সাথে। আপনারা যদি দেখেন ওই স্যাম বেনেগালের যে ফিল্মটা তৈরি হয়েছিল নেতাজি দ্য ফরগটন হিরো, তো সেটা তো ওই আছে, ওই ফ্যাক্টটা ওখানে তুলে ধরেছেন তিনি। ওই 3টে ছবি একসাথে সামনে আছেন যখন নেতাজি ধ্যান করছেন, তার মধ্যে ঠাকুরের ছবিও আছে সেই সিনেমাতে। আর আপনারা জানেন যে এলগিন রোডের নেতাজি ভবনে যেটা আছে নেতাজির ঘরে। বাট তখন যখন ঠাকুরের সাথে কথা হচ্ছে, তখন ঠাকুর বলছেন যে দেশটাকে বাঁচাতে গেলে আগে ঘরে ঘরে মানুষকে বাঁচাতে হবে। প্রত্যেকটা এক একটা ইউনিট সমষ্টি বেষ্টি দিয়ে শুরু হয়, বেষ্টি দিয়েই সমষ্টি হয়। সমষ্টির জন্য আমরা এই আজকে আন্দোলন, এই যে হুজুকে একটা ইমোশনালি একটা আন্দোলন হচ্ছে, যে আমরা কখনো ভেবে দেখেছি যে এই সমষ্টি যে তৈরি হচ্ছে প্রত্যেকটা বেষ্টি দিয়ে, একটা ঝুড়ির মধ্যে যদি একটা পচা আম থাকে, তাহলে সেটা সে আস্তে আস্তে ইনফেক্ট করে দেয়, সংক্রামিত করে দেয়। তাহলে ওই বেষ্টিটাকে ভালো, প্রত্যেকটা মানুষ যাতে ভালো হয়ে ওঠে, তখন সে নেতাজি বলছেন ঠাকুরের এই কথা শুনে যে আপনি যা বলছেন আমি জানি যে এটাই পথ, কিন্তু এখন সময় নাই। এটা তো আপনি যা প্ল্যানিং বলছেন, এটা তো দীর্ঘদিনের প্ল্যানিং। তখন ঠাকুর বলছেন যে আমরা নষ্ট তো আর একদিনে করিনি, দীর্ঘদিন ধরে আমরা নষ্ট করেছি আমাদের কালচার, আমাদের কৃষ্টি, আমাদের ঘর পরিবার, এগুলোকে নষ্ট করে ফেলেছি। তাহলে হঠাৎ একদিনে হবে কি করে? তা হয়তো লাগবে 20 বছর কি 25 বছর লাগবে, কিন্তু এখন থেকে যদি স্টার্ট করেন এই মিশনটা, তাহলে হয়তো আগামী 15-20 বছরে এমন কিছু মানুষ উঠে আসবে সমাজে, পরিবার থেকে, যারা এই দেশটাকে বাঁচাবে। যাই হোক, পলিটিক্যাল অনেক রকম ব্যাপার থাকে, তারা অনেক রকম বাহানা এক্সকিউজেস চলে, তারা পারেন না। ঠাকুর কিন্তু থামেননি। ওই মানুষ মিশন মানে ঘরে ঘরে ঠাকুর বলতেন 3টে জিনিস, একটা মানুষ যাতে মানুষের মতন জন্মায়, তার জন্য 3টে জিনিস বললেন, শিক্ষা, দীক্ষা আর বিবাহ। বিবাহটা হচ্ছে ফাউন্ডেশন। আমি বারবার করে বলছি, আম হলেও হয় না, যদি ল্যাংড়ার স্বাদ পেতে চাই, তাহলে ওই ল্যাংড়ার বীজ আর ওই ল্যাংড়ার যা জল মাটি যদি হয়, তাহলে যদি হিমসাগর হয়, তাহলে হিমসাগরের মতনই হবে। তাহলে প্রত্যেকটা বৈশিষ্ট্য যেন বজায় থাকে, তার জন্য দরকার হচ্ছে মাটি। আর ঠাকুর বলতেন এই যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, এটা ভৌতিক জগৎ আমরা বলি, ঠাকুর বলতেন ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড না, বলো মাদারিয়াল ওয়ার্ল্ড। যে এই মাই হচ্ছেন মাটি, আর এই মাই পরিমাপিত করে দেয় যে কি হবে, কতটা হবে। তাহলে আমরা যা দেখছি যে এই যে যে কথাটা তো অনেক ছড়াচ্ছে, তবে ওই যে নামের সময় তার যদি মঙ্গল চাই, এই বাড়ির মঙ্গল চাই বা আবার পরিবেশের মঙ্গল চাই, প্রত্যেকে আমরা যেন যুক্ত হই তার সাথে। একটা ঘটনা মনে পড়ছে, আমি জিজ্ঞেস করছিলাম, টাইটেলটা মনে পড়লো না, তবে সম্ভবত চ্যাটার্জি বা মুখার্জি কিছু হবেন। আদিত্য দা ঠাকুরের সময়কার মানুষ, সেই সময় তো ওনার বোন, আদিত্যদার বোন, তার বিবাহ হয়েছে। আর বিবাহের পরে স্বামী স্ত্রীর মানে স্ত্রী তো দীক্ষিত ছিলেন, স্বামীরও দীক্ষা হয়েছে। সেটা ঠাকুরকে বলা হয়েছে যে ওদের দুইজনেরই দীক্ষা হয়ে গেছে। তার ঠাকুমা, সেই ঠাকুমা এসে ঠাকুরকে গোপালী বলে ডাকতেন, সেই ঠাকুমা আদিত্যদার ঠাকুমা। তো আদিত্যদার বোনের গড়ে জামাই বাবুর হয়েছে, দীক্ষা হয়েছে। ঠাকুরের কাছে যখন নিবেদন হয়েছে, তখন ঠাকুর বলছেন যে পরম পিতার দয়ায় তারা যেন সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকুক, আর যত আপদ বিপদ সেগুলোকে যেন ঝেঁটিয়ে তাড়িয়ে দিতে পারে। ঠিক এই কথাটা ঠাকুর বলি। তখন সেই আদিত্যদার ঠাকুমা বলছেন যে গোপালীর যা ইচ্ছা,
ঠাকুর মানে গোপালী মানে ঠাকুর, ঠাকুরের যা ইচ্ছা। আর তারপরেই বলছেন যে তুমি বেঁচে থাকলেই তো ওদের বেঁচে থাকাটা সার্থক হবে। ঠাকুর কি বললেন? যে পরম পিতার দয়ায় ওরা সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকুক আর যত আপদ বিপদ সব ঝেঁটিয়ে তারা। আর ঠাকুমা কি বলছেন? তুমি বেঁচে থাকলেই তো তাদের বেঁচে থাকা সার্থক হবে। তখন ঠাকুর বলছেন, এইটাই সাংঘাতিক কথা, ঠাকুর বলছেন যে আমি যদি নাও বেঁচে থাকি, তো বলছেন আমি যদি নাও বেঁচে থাকি, তারা যেন এমনভাবে চলে, তারা যেন এমনভাবে করে যাতে আমি তাদের মধ্যে বেঁচে থাকতে পারি। আর ঠিক এক্স্যাক্টলি এই কথাটাই একটা জায়গায় সম্ভবত কেষ্টদা বা কাউকে কোনো এক কর্মীদের বসে আছেন সবাই, ঠাকুর বলছেন যে আমি চাই আপনাদের মধ্যে বেঁচে থাকতে, আপনারা আমাকে বয়ে নিয়ে বেড়াবেন, আপনারা আমাকে বয়ে নিয়ে বেড়াবেন যুগ যুগ ধরে, বংশ পরম্পরার মাধ্যমে। মাইন্ডেড জিনিস, কথাগুলোর এক একটা শব্দ যদি কোথাও বুঝতে অসুবিধা হয় দয়া করে বলবেন। আমার বলার মধ্যে যদি কোনো খাঁটতি থাকে, বোঝানোতে যদি কোনো খাঁটতি হয়ে থাকে, দয়া করে বলে নেবেন, এখানে কনফিউজ হয়ে যাচ্ছে। ঠাকুর বলছেন যে আপনারা আমাকে বয়ে নিয়ে বেড়াবেন। ঠাকুর প্রথমে বললেন আমি বেঁচে থাকতে চাই আপনাদের মধ্যে, আপনারা আমাকে বয়ে নিয়ে বেড়াবেন যুগ যুগ ধরে, বংশ পরম্পরার মাধ্যমে, প্রত্যেকে স্ব স্ব জীবন ও চরিত্রে। এই আমার মস্ত আশা, আমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনারা নেন, তা না হলে আমার কথাগুলো প্রাণ পাবে না, শূন্যে হাহাকার করে বেড়াবে। এ হচ্ছে ঠাকুরের বেদনা, ঠাকুরের ব্যথা। বিপ্লবদা তো উনি যখন বলছিলেন যে দেওঘরে যখন যেতাম তখন ঘর পেতাম না, চাটাই নিয়ে প্যান্ডেলে বাইরে থাকতে পারতাম। আমার এই কথাটা শুনে আশার কিরণ মনে হলো, আশ্বাস জাগলো যে ওই অসুবিধায়ও ওই কষ্টেও তিনি ঠাকুর বাড়ি যেতেন ভালোবাসা। এখন তিনি ঘর পান, আমার আশাটা একটু কমেছে। যে এই যে সুবিধা জীবনে আসলো, এই সুবিধাটা ওই যে প্রাণের টান ছিল যখন সুবিধা ছিল না, সেই টানটা সুবিধার পরে কি থাকে আমাদের জীবনে? প্রশ্ন করতে হয়। এটা কোনো ব্যক্তিগত কথা নয়, কিন্তু এটা আমার কথা। একটা দিন মনে আছে, ব্রজগোপাল দত্ত রায়, আপনারা সবাই জানেন ঠাকুরের জীবনীকা, তার মায়ের একটা লেখা আছে, আপনারা যদি সুযোগ পান সবাই পড়বেন, মায়েদেরকে বিশেষ করে বলছি। আমার জীবনে যত বই আমি পড়েছি, আমার পড়ার একটা নেশা আছে, আমি যত বই পড়েছি, যদি 3-4টে বই আদার দ্যান ঠাকুরের লিটারেচারকে আমি বই ধরছি না, ওটা আমি ধরি জীবন, ওটা চলন, আমার চরিত্র, আমার পুরো সম্পূর্ণ ব্যক্তিত্বটার নির্মাণের ওটা কাজ। তাছাড়া যে বইগুলো যত জীবনে পড়েছি, যদি 3-4টে বই করি তাহলে সেই প্রিয়লতা দত্ত মায়ের সেই বই, সেই বইয়ে একটা জায়গায় সেই মা কি বলছেন, তার ছেলের তখন খুব ছোট, 6-7 বছর, একটাই ছেলে একমাত্র, বলছেন যে আমার ছেলে রজতদা তার নাম ছিল, বলছেন যে রজত যখন 6-7 বছর বয়স, তখন ঠাকুরকে হিমায়তপুরে সেই পাবনায় প্রায় তাকে বলতে শুনতাম। ঠাকুর বলতেন, রজত
কষ্টকর কষ্টকর, আগে কষ্ট আর পরে সুখ। এই কথাটা যখন শুনলাম, পড়লাম, আমার মাথায়, ওই যে বললাম যে আমার মাথায় কেমিক্যাল লোচাটা একটু বেশি হয়, ক্রিটিক্যাল মাইন্ড। তো আমি ভাবলাম ঠাকুর বলছেন যে রজত কষ্টকর কষ্টকর, আগে কষ্ট পরে সুখ। তাহলে এর উল্টোটা কি? সুখ কর সুখ কর, তাহলে আগে সুখ পরে কষ্ট।
প্রজনন যদি বলি যে মানুষ মানে প্রজনন, তাহলে এটা পশুত্ব, এটা পশুর সাথে মানুষের কোনো তফাৎ নেই। সুপ্রজনন হচ্ছে ওই পশুত্ব থেকে আলাদা করা, নিয়ন্ত্রণ, যাতে ভালো সন্তান জন্ম নেয় তার জন্য প্ল্যানিং। বেশিরভাগই মানুষ জন্মায় এই পৃথিবীতে বাই ফ্লুক। এই একটু আগে বললেন জ্যোতির্ময়দা, আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে যদি বলি মন্দিরের সংখ্যা যা ছিল, আজকে বেড়েছে না কমেছে? বেড়েছে। আজকের থেকে 20 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর আগে হসপিটালের সংখ্যা কমেছে, বেড়েছে। সমস্ত রকমের ইনস্টিটিউশন, যেটাকে আমরা ভাবি যে মানুষ তৈরি হবে, স্কুল, কলেজ বা এইসব কিছু, সমস্ত কিছুর সংখ্যা বেড়েছে। কিন্তু যদি যে কাউকে জিজ্ঞেস করা হয় মানুষের সংখ্যা, সবাই এক কথায় বলবে মানুষের সংখ্যা কম। মানুষ মানে বলছি মনুষ্যত্ব, হিউম্যানিটি। এই হিউম্যানিটি কমেছে। তাহলে গলদ কোথায়? এই জায়গায়। বিবাহ, ওই কম্প্যাটিবিলিটি, ওই সংস্কার মানুষকে ওই রকম ভাবে যদি না দিতে পারি, তাহলে এই সমস্ত কিছু, এই টেকনোলজি, এই যে প্রোগ্রেস, এই ডেভেলপমেন্ট, সমস্ত কিছু ব্যর্থ থেকে যাবে। আমরা ওই মোবাইল, টিভি, কম্পিউটার, টাকা চিবিয়েও নিজের রক্ষা করতে পারবো না। তাই ঠাকুর যেটা বললেন যে আমার জীবন, আমার চরিত্রে, আমার মধ্যে তিনি বেঁচে থাকতে চাইছেন, কোনো কিছু থাকবে না। এই কিছুক্ষণ আগে অনেকদের সাথে একটা ছোট কোনো প্রসঙ্গে হঠাৎ কথা উঠলো। আপনি দেখেন যে আমি ভাবি যে এগুলো যদি মাথায় না ঢোকাতে থাকি, যে কোনো সময় তো স্লিপ করতে পারি। কোনো গ্যারেন্টি আছে কোথায় আমার পতন হবে, কোথায় আমার স্খলন হবে? বড়সে বড় মাহাত্মা, বড়সে বড় মানে এমন এমন কিছু, অতটা আমি বলতে চাইছি না, কিন্তু এমন এমন ঘটনা আছে, তারা হচ্ছে এক একজন স্টলওয়ার্ড, তার জীবন চলনা সমস্ত কিছু মানুষের জন্য পথ প্রদর্শক হয়েছে, কিন্তু শেষ জীবনে হঠাৎ একটা স্লিপ, একটা ভুলের জন্য তার ডিস্ট্রয় হয়ে গেছে। তাহলে কি এই মানুষ হচ্ছে এমন একটা জীব, যার ওই চিতায় ওঠা অবধি যদি সজাগ না থাকে, চোখ খোলা না রাখে, আর চলন যদি সজাগভাবে নিয়ন্ত্রণে না থাকে, যে কোনো মুহূর্তে স্লিপ হতে পারে, যে কোনো মুহূর্তে স্খলন হতে পারে। তো আমরা যেটাকে ভাবি কর্ম, আমরা যেটাকে ভাবি, সেগুলো অ্যাকচুয়ালি প্রয়োজন হয় আমাদের জন্য। ঠাকুরের জন্য কতটা ভেবেছি, ঠাকুরের জন্য কর্ম। এই যে দাদা বললেন যে মন্দির যা হচ্ছে বা এগুলো, এই সমস্ত কিছু আমার জন্য, এই সমস্ত কিছু আমাদের জন্য, ঠাকুরের জন্য না। ঠাকুরের জন্য কি? ঠাকুরের জন্য হচ্ছে ওই যে মন্দির বানালাম, এই মন্দিরে যারা যাবে তারা হচ্ছে তারা ঠাকুরের জন্য হচ্ছে তারা। তাহলে সেই মানুষ যদি না হয়, তাহলে ওই মন্দিরে কি? আমি বলছি এই কথাটা যে মানুষের প্রেরণা কারা হয়। রাম সেতু আপনারা জানেন, ওই যে কন্যাকুমারীতে শ্রীরাম যখন তার অর্ধাঙ্গিনীকে, তার স্ত্রীকে যখন উদ্ধার করার জন্য তখন ওই মিশনে গেছিলেন, এই ব্রিজ তৈরি হয়েছিল। আপনারা কেউ জানেন সেই ব্রিজ কে তৈরি করেছিল? এনিবডি? একটা নাম বলেন। কেউ জানেন না? হ্যাঁ, শাস্ত্রে আছে, কিছু কথা আছে, জানেন। তো ওখানে কিন্তু সাধারণ মানুষকেও তৈরি করেনি ব্রিজ। সেই ব্রিজ তৈরি করেছিল কারা না? তখনকার সময় বড় বড় ইঞ্জিনিয়াররা। অত সোজা না যে ওই সমুদ্রকে বেঁধে দিয়ে ব্রিজ হয়ে যাবে। আর ওই কি ফুটকারি যে রামচন্দ্র হাত এরকম নাড়ালেন আর হয়ে গেল, তাহলে ব্রিজ করার দরকার কি আছে? উনি হাত নাড়াবেন, সীতা এসে তার কাছে চলে আসবে। যদি ওইটা হয়, তাহলে তারা কোনো এমন কাজ করেননি। পুরুষোত্তম সেই রাম থেকে শুরু করে ঠাকুর অব্দি একটাও পুরুষোত্তম অবতারের জীবনে কোনো চমৎকার বলে কিছু নেই। আমরা বুঝতে ভুল করি, আমরা যেটা আমার ইন্দ্রিয় গ্রাহ্য হয় না, আমরা এক্সপ্লেন করতে পারি না, আমরা বলে দিই চমৎকার হয়ে গেছে। একটা ডাক্তারবাবু ভালো করে ওষুধ প্রেসক্রিপশন করলেন, অপারেশন ভালো করে দিলেন, তখনই আমরা বলি যে ডাক্তারবাবু আপনি তো ভগবান, আপনি চমৎকার করে দিয়েছেন, কেউ বাঁচাতে পারেনি, আপনি বাঁচিয়ে দিয়েছেন। এই কথাগুলো যেখানে এক্সপ্লেন হয় না চমৎকার, প্রত্যেকটা জিনিস আছে। তাহলে আমার কথাটা হচ্ছে বড় বড় ইঞ্জিনিয়াররা ওইগুলো বানিয়েছে, কারোর কথা আলোচনা করি না।
কিন্তু ওই যে কাঠবিড়ালি, এ দেখেন সবাই জানেন, কিন্তু কাঠবিড়ালির কথাটা কিন্তু সবাই জানে, যে কেন এই কাঠবিড়ালি আজও বেঁচে আছে আর আজও এই প্রেরণা জাগায়। আপনারা বহুবার হয়তো বাবাই দাদার মুখেও এই ঘটনাটা শুনেছেন, যে তার সীমিত ক্ষমতা, ওইখানে ওর ওই অত বড় বড় স্টলওয়ার্ডরা সব কাজ করছে, সেখানে কাঠবিড়ালির কি ক্ষমতা, কিন্তু ওই একাগ্রতা, তীব্রতা আর নিরন্তরতা, এই নিষ্ঠা, অনুগত্য, কৃতি সম্বেগ, ওই কেশ সুখ প্রিয়তা, ওই শ্রম সুখ প্রিয়তা, এই সমস্ত কিছু ওই ছোট্ট একটি কাঠবিড়ালি, তার হাত পা পর্যন্ত কিছু নয় না, একটা মানুষের পায়ের নিচে চলে গেলে চেটকে মরে যাবে, সে পর্যন্ত ওই যজ্ঞে, এই রামচন্দ্রের ওই বেদনা দূর করার যজ্ঞ, আমি মনে করি ওটা সীতা উদ্ধারের যজ্ঞ ছিল না, ওটা কোনো ওই ব্রিজ বানানোর যজ্ঞ ছিল না, এই সবাই এক ইয়েতে সংঘবদ্ধ হয়ে এই তার প্রিয়ের যে দুঃখ বেদনা, সেই বেদনা নিরাময় করার যজ্ঞে। কিন্তু মনে রেখেছি, ওই কাঠবিড়ালি নিজেকে ভিজিয়ে ভিজিয়ে বালি গায়ে লাগিয়ে দৌড়ে এসে ওই ব্রিজের জায়গাকে ছেড়ে দিত নিজের গা, এই দু চারটে বালি। তাহলে দেখা যাচ্ছে যে ওই সীমিত ক্ষমতা আমাদের জীবনে, ওই কষ্ট, অভাব, অনটন, ওইটার মধ্যে আমার ঠাকুর কি করে জল করে আছে আমার প্রাণের মধ্যে, সেটা হচ্ছে আমার পরীক্ষা, সেটা হচ্ছে আমার ভালোবাসা। এই জিনিস তো, যেটা কথা অনেক ছড়াচ্ছে, আমি জানি না আপনারা জিনিসগুলোকে ধরতে পারছেন কিনা। তো যেটা বলছিলাম, যে পেটে ব্যথা হলে হাহাকার করে উঠি, যে ওষুধ দাও, ডাক্তারের কাছে নিয়ে যাও, বাঁচাও বাঁচাও বাঁচাও। একটা বেদনা আছে, একটা ব্যথা আছে, যেখানে সেই ব্যথা জন্যে, বাঁচার জন্যে ডাক্তারের কাছে, বা ব্যথা দূর করার জন্য ডাক্তারের কাছে যায় না, সেই মানুষটা কে? সেই মানুষটা এখানে যত মায়েরা বসে আছেন। আপনারা জানেন টেম্পারেচার যে এই ইয়ে করে, তাপমাত্রা যে পরিমাপিত করে, ইউনিটটাকে কি বলে জানেন? কি বলে? ফ্যারেনহাইট বলে, সেলসিয়াস বলে, ডিগ্রি বলে। লম্বা দূরত্ব মাপে করে, মিটার, কিলোমিটার, মিলিমিটার, ওজন, কিলোগ্রাম, এইসব। ব্যথা পরিমাপিত করার ইউনিটটাকে জানেন কি বলে? ব্যথা। এইটারও একটা ইউনিট আছে, যে পেন কে মেজার করে, সেটাকে বলে ডোল। এই যে অনেক মেডিসিন এখন বেরিয়েছে না, এই ডোল, এত ডোল 600, ডোল 40, সব কি সব আছে। এই ডোল কথা হচ্ছে ব্যথাকে পরিমাপিত করে। একটা মানুষ ব্যথা সহ্য করার ক্ষমতা, শক্তি, পুরুষ মানুষের 7 to 8 ডোল যখন পৌঁছায়, মানুষ অজ্ঞান হয়ে যায়। পুরুষ মানুষ সহ্য করতে পারে না। একটা মা যখন প্রসব করেন সন্তানকে, আমি নর্মাল ডেলিভারির কথা বলছি, আর্টিফিশিয়াল নয়, তো সেই নর্মাল ডেলিভারিতে 10 to 11 ডোলের ব্যথা হয়, লেবার পেন যেটাকে বলে। ওই 10 to 11 ডোল, ওই বেদনা, ওই কষ্ট আমাদের সবাইকে, স্ত্রী পুরুষ নির্বিশেষে জন্ম দেওয়ার জন্য আমার মা সেই বেদনা কষ্ট সহ্য করেছে। কখনো একবারও বলেনি যে আমার এই বেদনা লাগবে না, আমি এই কষ্ট সহ্য করতে চাই না। ওই কষ্ট, ওই বেদনার মধ্যে কোথাও সুখ নাই, কিন্তু বাস্তবভাবে সেখানে ব্যথা আছে, কষ্ট আছে, তাও সহ্য করেছে। কেন? ওই একাগ্রতা, তীব্রতা আর নিরন্তরতা তিনটে এক হয়ে গিয়ে মা শুনতে চায়, কানে একবার শুধু মা বলে ডাক আসবে। তাহলে ভেবে দেখেন যে একটা মা বিশ্বের সব থেকে বড় ব্যথা পর্যন্ত সুখে আনন্দে সহ্য করে নিচ্ছে, কিচ্ছু যায় আসছে না তার, ওই একটা। তাহলে আমাদের সে ব্যথা দূর করার চেষ্টা করছে না, সে এমন কার্যক্রম জীবনে ভাবছে না যে যাতে এই ব্যথাটা না হয়।
বরং ওই ব্যথা নেওয়ার জন্যই সে জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই মাতৃত্বতে সেই সুখ পেতে চাইছে। তাহলে আমাদের জীবনে আমরা যতই, ঠাকুর বলছেন এই জীবন থাকতে, শরীর থাকতে দুঃখ হাজার চেষ্টা করলেও দূর করতে পারবো না, সমস্যা দূর করতে পারবো না। এটার মধ্যে কি করে সুখ প্রিয়তা তখনই হবে যখন আমাদেরও ওই জীবনে একটা কোনো কনসেন্ট্রেশন যদি একটা পয়েন্টে যদি হয়, সেটাই হচ্ছেন ঠাকুর, সেটাই হচ্ছেন আদর্শ, সেটাই হচ্ছেন গুরু। যে নামই দিই না কেন, ওই একটা পয়েন্ট, যে যে আদর্শকে ভালোবাসেন, যে যে ইষ্টকে ভালোবাসেন, সেটা নিয়ে আমি কোনো কন্ট্রাডিকশনে যাব না, কিন্তু সিনসিয়ার হতে হবে। তো আজকের যুগে ঠাকুরের কাছে যদি না পড়তাম, এই ভাবনাগুলো আসতো না।